কলকাতা বন্দর এবং তার অংশ হিসেবে হলদিয়া বন্দর, এই দুটোই পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এই দুই বন্দরে পণ্য পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটা কি দক্ষতা বাড়ানোর ফলস্বরূপ, নাকি আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গের গুরুত্ব বাড়ছে? এরকম অবস্থায় নতুন বন্দর কি দরকার? আর যদি দরকার হয়ে থাকে তাহলে আটকাচ্ছে কোথায়? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদন। তাহলে চলুন শুরু করা যাক। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। গত আর্থিক বছর অর্থাৎ 2024-25-এ মোট 63.951 মিলিয়ন টন পণ্য পরিবহন হয়েছে। মিলিয়ন টন, এখানে আমরা এটাকে শর্টে এমটি বলবো। এর মধ্যে কলকাতা বন্দরে 15.01 মেট্রিক টন এবং হলদিয়ায় 42.697 মেট্রিক টন। চলতি অর্থ বছর অর্থাৎ 2025-26 ফেব্রুয়ারি পর্যন্ত ইতিমধ্যে 64.026 এমটি পণ্য পরিবহন হয়ে গেছে। মাথায় রাখতে হবে, ইয়ার এন্ডিং এর মার্চ এখনো শেষ হয়নি। মার্চ মাস শেষ হলে এটা আরও বাড়বে, সম্ভবত 70 মেট্রিক টনের কাছাকাছি পৌঁছবে। এর থেকে বৃদ্ধির হার একদম স্পষ্ট। মোট বৃদ্ধি 10.95%। কলকাতায় 13.48%, 15.01 মেট্রিক টন থেকে 17.033 মেট্রিক টন। হলদিয়ার ক্ষেত্রে বৃদ্ধির হার 10.06%, 42.697 মেট্রিক টন থেকে 46.933 মেট্রিক টন। এই বৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় বেশ দ্রুত। উদাহরণস্বরূপ 2019 থেকে 20-তে মোট কার্গো ছিল প্রায় 55 মেট্রিক টন, যা ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে বেশ কম ছিল। কারণ কলকাতা এবং হলদিয়া দুটো বন্দরই নদীভিত্তিক বন্দর, তার উপর অগভীর জল। এখন ড্রেজিং করা হয়েছে, জল গহ্বর গভীর করা হয়েছে এবং অবকাঠামো উন্নয়নের ফলে বড় জাহাজ আসতে পারছে। কয়লা, লোহা, খাদ্যশস্য এবং রাসায়নিক পণ্যের পরিবহন বেড়েছে। যেমন হলদিয়ায় পেট্রোলিয়াম পণ্য 20% বাড়তে পারে, কারণ নতুন টার্মিনাল চালু হয়েছে। এটি বাংলাদেশে, নেপাল এবং উত্তর পূর্ব ভারতের বাণিজ্য বাড়িয়েছে। যেমন বাংলাদেশে যাওয়া পণ্যের 30% এখান দিয়েই যায়। চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত, এখনো মার্চ যেহেতু শেষ হয়নি তাই ফেব্রুয়ারি পর্যন্ত মোট 8,74,360 TEU অর্থাৎ 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট। এটা কন্টেইনারের মাপকাঠি। সেটাই কলকাতার ক্ষেত্রে 8,74,360 TEU। কলকাতার ক্ষেত্রে এটা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। হলদিয়ায় গত বছরের রেকর্ড ছিল 1,84,734 TEU। সেই রেকর্ড ভেঙে এখনো পর্যন্ত 2,09,177 TEU হয়েছে। কলকাতার ক্ষেত্রে আগে 2019-20-তে রেকর্ড হয়েছিল 8,44,762 এবং হলদিয়ার ক্ষেত্রে গত অর্থবর্ষে তা ছিল 1,84,734। প্রায় 3 থেকে 5% বেড়েছে। রেকর্ড ভাঙার কারণ নতুন কন্টেইনার টার্মিনাল এবং ডিজিটালাইজেশন। অন্যান্য ভারতীয় বন্দরের সঙ্গে তুলনা করলে গুজরাতের মুদ্রা বা চেন্নাইয়ের মতন বড় বন্দরে বছরে 5 থেকে 6 মিলিয়ন হয়। মাথায় রাখতে হবে, প্রত্যেকের কাছেই রয়েছে ডিপ সি পোর্ট, কিন্তু কলকাতার কাছে রয়েছে শুধুমাত্র নদী বন্দর। তাতেই এই পরিমাণ বৃদ্ধি কিন্তু বেশ উল্লেখযোগ্য। কলকাতা বন্দরের এই রেকর্ড ছোট স্কেলে বড় অর্জন। মূলত কলকাতার ক্ষেত্রে ইলেকট্রনিক্স, টেক্সটাইল এবং খাদ্য রপ্তানির জন্য কন্টেইনার বেড়েছে। যেমন চীন থেকে আসা কাপড়ের কন্টেইনার 15% বাড়িয়েছে স্থানীয় কারখানার উৎপাদন। কলকাতা পোর্টের চেয়ারম্যানের থেকে জানতে পারা গেছে যে সামগ্রিক দক্ষতা বৃদ্ধির প্রমাণ হিসেবে এই গ্রোথ আগামী দিনে আরও বাড়বে, কারণ নতুন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করা হয়েছে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য। এর থেকে এটা পরিষ্কার যে কলকাতায় এবার ব্যবসা বাণিজ্য এবং চাহিদা ধীরে ধীরে বাড়ছে। কার্গো ট্রাফিকের গ্রোথও বাড়ছে। এমতাবস্থায় নতুন বন্দরের দারুণ প্রয়োজন, বিশেষ করে একটা ডিপ সি পোর্ট। কারণ কলকাতা ও হলদিয়া নদীভিত্তিক বন্দর, যেখানে জলের গভীরতা কম, প্রায় 8 থেকে 10 মিটার। বড় জাহাজ যেমন প্যান ম্যাক্স বা ক্যাপসাইজ আসতে পারে না, ফলে পরিবহন খরচ বাড়ে, সময় লাগে এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়।
এদিকে গুজরাটের বন্দরগুলো ডিপ সি হওয়ায় 100 মেট্রিক টন প্লাস কার্গো হ্যান্ডেল করে, যেখানে কলকাতা বন্দরের ক্যাপাসিটি মাত্র 70 থেকে 80 মেট্রিক টন। সাগরমালা প্রকল্পের অধীনে নতুন বন্দর বাংলার অর্থনীতিকে বুস্ট করবে, রপ্তানি 20 থেকে 30% বাড়বে, এর ফলে কর্মসংস্থানও তৈরি হবে। কিন্তু প্রত্যেকটি প্রজেক্টেই দেরি হচ্ছে। 2019-এ যে তাজপুর ডিপসি পোর্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে তা আদানি গ্রুপ 2023 সালে ছেড়ে দিয়েছে। তার কারণ হিসেবে তারা বলেছে আর্থিক অবাস্তবতা এবং ROI কম। এখন আবার নতুন করে বিড চলছে, কিন্তু কোনো কিছুতেই ব্যাপারটা সাফল্যমণ্ডিত হচ্ছে না। তার কারণ ভূমি অধিগ্রহণের একটা সমস্যা রয়েছে এবং তা নিয়ে বিরোধিতা তৈরি হতে পারে। পরিবেশগতভাবে সাইক্লোনের একটা ঝুঁকিও রয়েছে, যেটা প্রত্যেক বছরই বর্ষার সময় বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ব্যাপক পরিমাণে গ্রামাঞ্চল। 2025-এর ডিসেম্বরে গ্লোবাল টেন্ডার ইস্যু করা হয়েছিল। প্রি বিড জানুয়ারি 2026 অনুযায়ী বিড সাবমিশন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে। কখনো 2009 সালে কুলপি বন্দরের প্রস্তাব ছিল, 2013 সালে সাগরদ্বীপ পোর্টেরও প্রস্তাব ছিল। যারা এই সমস্ত প্রস্তাব নিয়ে আসে তারা আসলে লণ্ঠনটা ধরে রয়েছে দেওয়ালের ওপারে, বলছে আলো আছে, কিন্তু দেওয়ালের ভেতরে লণ্ঠনটা পৌঁছলে যে ঘর আলোকিত হবে এই বুদ্ধিটা তাদের থেকেও কোনো সময় কার্যকরী করছে না। এবার অন্ধকার ঘরের ভেতরে যারা রয়েছে তারা যদি নিজে থেকে কিছু করতে চায় তাহলে তাদেরকে ওই দেওয়ালটা ভাঙতে হবে, যাতে বাইরের সেই লণ্ঠনের আলো ভেতর পর্যন্ত পৌঁছয়। আর সেই দেওয়াল ভাঙাও কিন্তু খরচ সাপেক্ষ। যাই হোক, এই জটিলতার মধ্যেও এই ভালো খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনে হয়তো আমরা নদীপথেই আরও উপরে পৌঁছতে পারবো, নয়তো হঠাৎ করেই একদিন আমরা খবর পাবো যে এবার অবশেষে তৈরি হচ্ছে তাজপুর বন্দর। সেই সুদিনের আশায় আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও?